আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের সজীব ভাইয়া ফিরে আসলাম তোমাদের সেই প্রিয় গল্প হৃদয়ের মাঝে হঠাৎ তুমির 18 নম্বর পর্ব নিয়ে। তো চলো কথা না বলে গল্পে ফেরা যাক। আপনি হাত দেবেন না আমার আলমারিতে। তাহলে আনবো কিভাবে? মায়া দাঁতে দাঁত চেপে বলে। আনতে হবে না। আয়নার দিকে তাকিয়ে থেকেই হাসে আলভি। ভেজা চুল আশ্রয়ে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাহিরে থেকে। মায়ের রুমে এসে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে দেখে ওর দেওয়া ড্রেসগুলো এখনো আগের মতোই প্যাকেটের ভেতরেই রয়েছে, তবে চকলেটগুলো খুঁজে পায় না। ওর দেওয়া প্যাকেটের ভেতরে মায়ার আগের কয়েকটা ড্রেস ভরে নেয়। ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে এসে দেখে মায়া এখনো আগের মতোই বসে আছে বেডের উপর। প্যাকেটগুলো বেডের উপর রেখে বলে, দেখো সবকিছু ঠিক আছে কিনা, যদি আরো কিছু লাগে তাহলে বলো। মায়া চুপ করে বসে থাকে। আলভি ওকে একা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়া রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। শপিং ব্যাগ, ড্রেস, ক্রিম, লোশন আরো যা যা আছে সবকিছু পুরো বেড জুড়ে ছড়িয়ে রাখা। বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে। বালিশ তিনটা তিন জায়গায় পড়ে আছে। খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখে। বাকি সবকিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। বেড কভার তুলে টান করে বিছিয়ে দেয়। বালিশ ঠিক করে রাখে। সবকিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে বসে থাকে। এখনো বের হচ্ছে না কেন? শাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেল নাকি? আরো কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। দেখে সবকিছু গুছিয়ে ফেলেছে আলভি। কিছু না বলে নিজের ড্রেসগুলো বেলকনিতে মেলে দিয়ে আসে। হাত মুখে একটু ক্রিম লোশন লাগিয়ে বেডে উঠে পা দুটো গুটিয়ে বসে পড়ে। আলভি খাবারের ট্রে থেকে প্লেট তুলে মায়ের সামনে দেয় একটা, অন্যটা নিজের সামনে নিয়ে বসে। খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে মায়া। আলভি নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কভারে তরকারির ঝোল ভরিয়ে দেয়। আলভি দেখে কিছু বলে না। ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয়। আলভি তবুও কিছু বলে না, স্বাভাবিকভাবেই নিজের খাওয়া চালিয়ে যায়। খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া। এদিক ওদিক একটুও নড়ে না। আলভি নিজের খাওয়া শেষ করে প্লেট দুটো নিচে নামিয়ে রাখে। বেডে পড়ে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে রেখে দেয়। একটু নিচে নেমে দাঁড়াও। মায়া অন্যদিক মুখ ঘুরিয়ে বসে রইল। আলভির কথা যেন ওর কানেই পৌঁছায়নি। কোলে তুলে নিচে নামায়। দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না। নিজের গায়ে শক্তি করে না। মনে হচ্ছে 7-8 মাসের একটা বাচ্চা। ফ্লোরে বসিয়ে দিয়ে বেড কভার তুলে অন্য একটা বিছিয়ে দেয়। উঠে আসো। মায়া ওঠে না। আগের মতোই বসে রইল। আলভি এগিয়ে এসে আবার কোলে তুলে বেডে বসিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কোলে উঠবে বললেই হয়, এভাবে চুপচাপ বসে থাকার কি দরকার? মায়া তবুও কিছু বলে না, চুপচাপ বসে রইল। চুল থেকে টাওয়েল খুলে চুল শুকিয়ে নাও, এভাবে থাকলে সর্দি লেগে যাবে। মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। টাওয়েলের চুলের সাথে পেঁচানোই রয়েছে। এত জেদ! এই জেদের নিচে পড়ে তো আমি চিরে চ্যাপ্টা হয়ে যাব। মায়াকে টেনে শোয়া থেকে তুলে বসায়। মায়া আবার শুয়ে পড়ার জন্য উদ্যত হতেই বলে, এখন শুয়ে পড়লে 100টা চুমু খাবো। মায়া না শুয়ে বসে রইল। এই লোককে একটু বিশ্বাস করে না মায়া। শুয়ে পড়লে দেখা যাবে সত্যি সত্যি 100টা চুমু খাবে। শক্তিতে তো পারবে না এই লোকের সাথে। চুল থেকে টাওয়েল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে আসে। মাল্টিপ্লাগের লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে দিতে শুরু করে। চুল শুকানো শেষে ব্রাশ করে দেয়। এখন শুয়ে থাকো। মায়া বসে রইল। মাল্টিপ্লাগ আর হেয়ার ড্রায়ার সরিয়ে রেখে এসে আলভি প্লেট দুটো ট্রের উপর তুলে রুমের বাইরে রেখে আসে। মায়া আক্তার এসে পরে নিয়ে যাবে। বেড কভার আর বালিশের কভারও রেখে দেয়। গিটারের সুর শুনে মাহিদের রুম এর দিকে আগায়। বেডের উপর বসে মাহিদ গিটারের টুংটাং শব্দ তুলছে। ভেতরে এসো বসো ভাইয়া। তুই গিটার বাজাচ্ছিস? আমি আরো ভাবছি কে বাজাচ্ছে। তুমি বাজাতে পারো? তাহলে একটা গান শোনাও, আমি শুনি। বসা থেকে উঠে আলভির হাতে
গিটার ধরিয়ে দেয় মাহিদ। আলভি গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। রুমের ডোর খোলা রেখেই চলে এসেছে। মায়া রুমে আছে নাকি চলে গেছে কে জানে। গিটারের সুর শুনলে আর হুঁশ থাকে না, বাজানোর জন্য হাত নিষ্পিস করে। মাহিদ পেছন থেকে কয়েকবার ডাকে। আলভি রুমের দিকে আগাতে আগাতে বলে, পরে আসছি বলে রুমের ভিতর প্রবেশ করে। মায়া এখনো আগের মতোই বসে আছে। স্বস্তির নিঃশ্বাস নেয় আলভি। ডোর লক করে মায়ের পেছনে এসে দাঁড়ায়। গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। মায়াকে জোর করে ঘুরিয়ে বসায়। হাঁটু মুড়ে বসে মায়ের সামনে। মায়ের দুই হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে বলে, কি করলে তোমার রাগ কমবে? কি করলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে? তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলবে না। মায়া কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। কথা বলছো না কেন? কিছু তো বলো। মায়ের মুখ দিয়ে একটা কথাও বের হয় না। মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আচ্ছা, কথা না বললে গান শোনো। গিটার হাতে নিয়ে মায়ের পাশে বসে আলভি গান গাইতে শুরু করে। চোখের কোণে জমে থাকা পানিটুকু আঙুলের সাহায্যে মুছে নেয় মায়া। আলভি মায়াকে টেনে নিজের দিকে ফিরায়। কি হয়েছে, কাঁদছো কেন? আলভির হাত সরিয়ে দিতে দিতে বলে, কোথায় কাঁদছি? এই যে এখনো চোখের কোণে পানি জমে আছে। এমনি ছাড়ুন। কতবার বলতে হয় ছোবেন না আমাকে? আমি ছুঁয়ে দিলে খারাপ লাগে? আমার ছোঁয়া ভালো লাগে না তোমার? মায়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। দুই চোখ আবার পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। আলভি কিছু সময় মায়ার দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলে নিঃশব্দে এগিয়ে যায় ডোরের কাছে। আলভি চলে যেতেই মায়া ঘাড় ঘুরিয়ে ডোরের দিকে তাকায়। দুই চোখ বেয়ে আবারও টুপ টুপ করে গড়িয়ে পড়ে পানি। এখন ওর ভীষণ কান্না পাচ্ছে। হাত দিয়ে চোখের পানি মুছে জানালার দিকে ঘুরে বসে। বিকেল 5:30। আলভি নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে গিটারের সুর ভেসে আসছে। মায়া গিটার বাজাতে পারে? ডোর খোলে নিঃশব্দে। ভেতর থেকে লক করে ডোরের কাছে গিয়েই দাঁড়িয়ে থাকে। মায়া ফ্লোরের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে। আলভি রুমে এসেছে বুঝতেই পারেনি বোধহয়। বুঝতে পারলে অন্তত একবার মুখ তুলে তাকাতো। গান বন্ধ করতেই হাততালি দেয় আলভি। চমকে ওঠে মায়া। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি বাহবা দিয়ে বলে, আমার বউ দেখি আমার চেয়েও ভালো গান গায়। এই কণ্ঠে তো জাদু আছে। কিন্তু বউ, তুমি এমন একটা গান কেন গাইছ? মায়া কিছু না বলে আলগোছে কোল থেকে গিটার নামিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। পালিয়ে গেল? আলভি বেডে বসে। 5 মিনিট 10 মিনিট পেরিয়ে যায়, মায়া বের হয় না। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। আলভির দিকে একবার তাকিয়ে সোফায় বসে। মায়ার চোখ মুখ ফুলে গেছে। ওয়াশরুমের ভেতরে এতক্ষণ কাঁদলো বোধহয়। আলভির ভীষণ খারাপ লাগে। ওর ভুলের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ওর জন্যই মায়া আজ ওর থেকে এত দূরে। সে 8 বছর বয়স থেকে মানুষের কটু কথা শুনতে হয়েছে, যখন বিয়ে সম্পর্ক মানে বুঝতোই না কিছু। ওই নিজেরই বা দোষ কোথায়? যে কোনো ছেলের সাথে অমন ঘটনা ঘটলে সে রাগ করবেই। সেখানে আলভি হয়তো একটু বেশি রাগ রিয়েক্ট করে ফেলেছিল, আর সেই রাগ জেদ ধরে রেখেছিল এতগুলো বছর পর্যন্ত। সোফায় বসে থাকা মায়ের দিকে তাকায়। খুলে রাখা গোছানো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। দুই হাত মুখ ঢেকে বসে আছে চুপচাপ। আলভি বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করে। এই দূরত্ব কতদিন মিটবে? রাতের খাবার খাওয়ার জন্য মায়াকে নিয়ে নিচে নেমে আসে আলভি। সারাদিন পর এখন বের হয়ে সকলের সামনে আসলো মায়া। আলতাফ মাহমুদ মায়ার মুখের দিকে তাকান। আলভি বাপ আর বউ দুইজন দিকে নজর বুলায়। খাবার খাওয়ার জন্য ডাকলে সকলেই খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে। ঐশী রহমান সকালের প্লেটে ভাত বেড়ে দিয়ে আলভির প্লেটে দেওয়ার জন্য উদ্যত হন। আলভি মাকে থামিয়ে দিয়ে বলে, আম্মু, তোমাকে তো দুপুরে ভাত নিয়ে যাওয়ার সময় বলে গেলাম রাতে আমি রুটি খাবো। এখন সকলের সাথে ভাত খাও, সকলে রুটি বানিয়ে দিব। এখন এক বেলা ভাত খেলে কিছু হবে না। এক বেলা?
বাড়িতে এসেছি আজ 11 দিন, তার মধ্যে 8 দিন 3 বেলা ভাত খাইয়েছ। এভাবে তেল মশলাযুক্ত তরকারি আর 3 বেলা ভাত খেয়ে খেয়ে অল্প দিনে আমি হ্যান্ডসাম বয় থেকে ভুঁড়িওয়ালা কাকু হয়ে যাব। আলভির কথা শুনে সবাই হেসে ওঠে। মাহিদ বলে, তুমি তো কাকুই ভাইয়া, এখন তো হ্যান্ডসাম কাকু, কতদিন পর ভুঁড়িওয়ালা কাকু হয়ে যাব। মাহির বলে, আমি তো প্রায় 3 বেলা ভাত খাই, আমার ভুঁড়ি কই? 3 বেলা ভাত খেয়েও তো তোর সে চিকন আমি। তুমি 3 বেলা যা খাও সেগুলো 1 বেলায় আমাকে খাওয়ায়। মেহবুবা মেহের বলেন, এতগুলো বছর পর বাড়িতে এসেছো, এইটুকু তো খেতেই হবে। হ্যাঁ, খাইয়ে খাইয়ে ফুটবল বানিয়ে দাও, তারপর এই বাড়ির বাইরে বের করার সময় যেন গেট ভেঙে বের করতে হয়। আলভির কথা বলার ধরন দেখে আরেক দফায় হেসে ওঠে সবাই। ঐশী রহমান আলভির প্লেটে ভাত বেড়ে দেন। মেহবুবা মেহের মচমচে ইলিশ মাছ ভাজি তুলে দেন প্লেটে। আলভির মা আর শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। একযোগে যেন খাবারের প্রতিযোগিতা শুরু করেছে দুজন মিলে। আসার পর থেকেই দিনে 3 বেলা নতুন নতুন মেনু রান্না করে, আর ওকে সেসব গিলতে হয়, না করেও পার পায় না। মায়ের ইমোশনাল কথা শুনে আর নাও করতে পারে না। এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েছেন, আদর যত্ন করে তো খাওয়াবেনই। নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন আলভি। কার্বন ক্যালোরি হিসাব করে, মিষ্টি তেল মশলা ওর ডায়েটে নেই বললেই চলে। এখানে আসার পর থেকে তেল মশলাযুক্ত খাবার খেলেও মিষ্টি খায় না। মিষ্টি ওর একদম অপছন্দ ছোটবেলা থেকেই। বাড়ির ছেলে এতগুলো বছর পর বাড়িতে এসেছে, ওকে কি এখন শুকনো রুটি, ব্রেড, টোস্ট, ওটস খাইয়ে রাখবে নাকি? কখনোই না। একটু স্বাস্থ্য বাড়লে, ভুঁড়ি বাড়লে, ফ্যাট জমলে কিছু হবে না। জার্মানিতে ফিরে জিম, জুম্বা এক্সারসাইজ করে ঠিক করে নিবে ভুঁড়ি। তখন তো এভাবে এইসব খাবার রান্না করে খাওয়ানোর জন্য কেউ থাকবে না। আলভি ভাত মাখাতে মাখাতে বলে, সকালে কিন্তু আর ভারী খাবার খাবো না। নাহার বেগম বলেন, 1 মাসের জন্য এসেছো, আরো 4 দিন আমরা যা দেব তাই খেতে হবে। পরের 15 দিন তোমার যা খেতে ইচ্ছা হবে তাই খাবে। এটা কেমন নিয়ম? এই নিয়ম আমি মানি না। 15 দিন খাইয়ে 15 মাসের পরিশ্রমের মাধ্যমে তৈরি করে দিতে চাইছো না, তাই না? মেহবুবা মেহের হেসে বলেন, তুমি যা খাবে তাই দেওয়া হবে আগামীকাল থেকে। এমনিতে রোজ সকালে আমরাও ভারী খাবার খাই না কেউ, তুমি আসার পর থেকেই এমন হচ্ছে। আমি স্পেশাল কেউ নাকি? আমার জন্য তোমরা নিজেদের রুটিন চেঞ্জ করে ফেলছো দেখছি। একটু তো স্পেশালই বটে। বাড়ির ছেলে, আবার মেয়ের জামাই, আদর যত্ন তো একটু বেশিই হবে। ভুলটা আমারই, আমি ভুলে গিয়েছিলাম। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছো কেন সবাই? খাবার খাও, ঠান্ডা হয়ে গেল। আম্মু, জামাইয়ের প্লেটে আরো কিছু দাও। জামাইটা না খেয়ে না খেয়ে শুটকি হয়ে যাচ্ছে দিন দিন। বড় ভাইয়ের মুখের দিকে তাকায় আলভি। মাহির একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগী হয়। দ্রুত নিজের খাওয়া শেষ করে মায়া। মায়া আরো কিছু নে। মায়ের কথা শুনে সেদিকে নজর দেয় মায়া। খাবো না, খাওয়া শেষ। তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। আলভি কোনো রকম হাত ধুয়ে পানি না খেয়েই ডাইনিং এর রুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে মায়া সিঁড়িতে উঠে গেছে। আলভি দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে আসে। পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আলভিকে দেখে নিজেও দৌড় শুরু করে। দৌড়ে রুমে এসে ডোর লক করবে, তখনই ডোর ঠেলে ভেতরে ঢুকে যায় আলভি। পায়ের জোর আছে দেখছি। এখানে এসেছেন কেন? বউকে নিতে। যাব না আমি ওই রুমে। যাবে না? না। হঠাৎ করেই আলভির রূপ বদল হয়। চোখ মুখে রাগী কাঠিন্য ভাব ফুটে ওঠে। রাগী গম্ভীর স্বরে বলে, যাবে কি না? হঠাৎ এভাবে রূপ বদল হতে দেখে মায়া একটু ঘাবড়ে যায়। কি বলছি, কানে যাচ্ছে না? যাব না। যাও রুমে। এমন জোরে ধমক দিয়ে বলে যে ভয়ে কেঁপে ওঠে মায়া। তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি ওই রুমে চলো, নয়তো আমার আসল রূপ দেখতে বাধ্য হবে। মায়ার হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে আসে। জোর করে নিজের সাথে না রাখলে এই মেয়ের মধ্যে জীবনেও মায়া জন্মাবে না বলে মনে হয় আলভির। সকাল থেকে রাত অবধি থেকে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর 2 দিন এভাবে রাখতে পারলেই হলো। না ভালোবেসে যাবে কোথায়? ভালোবাসতেই হবে।
রুমে এসে হাত ছেড়ে দিয়ে ডোর লক করে দেয় আবার। দুপুরের ঘটনা স্মরণ করে রাতের খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে গিয়েছিল, আর রুমের খাবার নিয়ে আসলে খাবার নষ্টও হয়। প্রিয় ভাইয়া ও আপুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্ব পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব